যারা কোটায় সিগনেচার দিয়ে দিয়ে আওয়ামী লীগের নেতারা যেখানে চাকরি দিয়েছে, এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যারা মাইর খাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ছিল, মাইর খাওয়ার সাথে সাথে হিন্দু হয়ে গেছে, তাদের এই মতলববাদী সাম্প্রদায়িকতাকে এক্সপোজ করতে হবে। জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়ে গেল, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই যে শত শত হাজার হাজার শিক্ষার্থী, ছাত্র জনতা, দেশের মানুষ যারা শহীদ হইলেন, জীবন দিলেন, ওনাদের রুহের মাগফিরাত কামনা করছি। লক্ষ লক্ষ ছেলে মেয়েরা দেশে বিভিন্ন প্রান্তে আহত হয়েছে, প্রতিবন্ধী হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে কয়েকশো ছেলে মেয়ের, মানে ভয়ঙ্কর, অনেকের হাত পা কেটে ফেলতে হয়েছে, প্রতিবন্ধী হয়ে গেছে সারা জীবনের জন্য। ওনাদেরকে ওনাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা, এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছি ইতিমধ্যে কয়েক দফা যে এই ধরনের সকল পরিবারকে একটা কমিশন গঠন করে কিভাবে পুনর্বাসিত করা যায়, তাদের চিকিৎসার ব্যবস্থা করা যায়, তাদের যেখানে চাকরি দেওয়ার ব্যবস্থা যদি থেকে থাকে সেটা চাকরির ব্যবস্থা করে করা যায়, এবং যারা আহত হচ্ছেন যদি বিদেশে নেওয়ার প্রয়োজন হয় তাদেরকে সুচিকিৎসার জন্য সেগুলো বিবেচনায় নিয়ে একটা সঠিক পুনর্বাসনের পরিকল্পনা করা দরকার আর কি। প্রথমত হচ্ছে যে এই সরকারের কাছে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে প্রত্যেকটা ফ্যাসিবাদী সরকারের বিদায়ের পরে গণ অভ্যুত্থান যাদের বিরুদ্ধে হয় তাদেরকে প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে কিভাবে নিউট্রালাইজ করে দেওয়া যায়, তাদেরকে কিভাবে দূরে সরানো যায়। কারণ যেই রাষ্ট্র ব্যবস্থাটাকে একটা দানব হওয়ার জন্য তারা বছরের পর বছর সাহায্য করেছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, এই কাঠামোটা তৈরি করেছে, অতএব তাদেরকে যদি এখান থেকে সরানো না যায় তাহলে এটা একটা নতুন কাঠামো এখানে জায়গা করে নিতে পারবে না। এটা খুব বাস্তব একটা ব্যবস্থা। তো পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, জার্মানিতে দেখেছি, ইটালিতে দেখেছি, ইরাকে দেখেছি, পৃথিবীর বিভিন্ন দেশে এই ঘটনাগুলো ঘটেছে। গণ অভ্যুত্থানের পরে যারা ক্ষমতা নিয়েছেন তারা পুরাতন প্রশাসনকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন প্রশাসন দায়িত্ব নিয়েছে। কিন্তু এটার মানে এটা না যে প্রশাসনের শতভাগ মানুষকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে দেশে আবার একটা বিশৃঙ্খলা তৈরি হবে এবং এই রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেবার জন্য যে জায়গাটা আছে, সেই যে লড়াইটা আছে, সেই লড়াইটা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে প্রশাসনকে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। ফ্যাসিবাদের যে প্রেতাত্মা আছে, ফ্যাসিবাদের যে দৌরাত্ম্য আছে, দোসররা আছে এদের থেকে, কিন্তু এর মধ্যে খুঁজে ফিরতে হবে যে এর ভিতরে ভালো মানুষ কারা আছেন, পেশাদার মানুষ, কিন্তু এই আওয়ামী আমলে সে চাকরি করেছে, সততার সাথে করেছে, দুর্নীতি করে নাই, আওয়ামী লীগের দালালি করে নাই, এমন মানুষ আছে। যেমন ধরেন আমরা বিভিন্ন জায়গা থেকে যে খবর পেয়েছি যে আমাদের যে 84-85 জন সচিব আছে বর্তমান সরকারের, এইটার ভিতরে ধরেন প্রায় 15-20 জন আছে হচ্ছে চুক্তিভিত্তিক। এই চুক্তিভিত্তিক সচিবদের বাইরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হচ্ছে ধরেন প্রায় 65-র মতো। তো এই 65 জনের ভিতরে আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম 14-15 জন সচিব আছেন যারা খুবই পেশাদার, খুবই যোগ্য মানুষ, সৎ মানুষ, আমলা, এবং তাদের গায়ে ফ্যাসিবাদের কোনো ময়লা লাগে নাই। তাহলে আমাকে খুঁজে বের করতে হচ্ছে যে এই 14-15 জন মানুষকে আমি রাষ্ট্রের জন্য কিভাবে কাজে লাগাবো। ঠিক একইভাবে পুলিশ বাহিনীতেও আছে, প্রত্যেকটা বাহিনীতে এবং সচিবালয়ে আছে প্রচুর ওএসডি অফিসার আছে যাদেরকে আপনার এই সরকার কোনো কারণ ছাড়া, কোনো যৌক্তিকতা ছাড়া তাদেরকে চাকরি থেকে সাসপেন্ড করে রেখেছে, কোনো দায় দায়িত্ব নাই, শুধু বেতন পেয়েছে। তাহলে তার ভিতরে কারা যোগ্য, তার ভিতরে কারা দক্ষ পেশাদার আছেন, তাদেরকে চাকরিতে ফিরায় নিয়ে আসা। পুলিশের ভিতরে কারা ভালো মানুষ ছিলেন, পেশাদার অফিসার ছিলেন, তাদেরকে ফিরায় নিয়ে আসা, তাদেরকে রাইট জায়গাগুলোতে পদস্থ করা, যেন তারা প্রশাসনের চাকাটাকে ঘুরায় নিতে পারেন। তা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে এই সরকারটাকে স্থিতিশীল করা, এবং স্থিতিশীল করবার যে চাকা, এই চাকাটা হচ্ছে প্রশাসন, সচিবালয়, পুলিশ, সামরিক বাহিনী। সামরিক বাহিনীতে একই অবস্থা আছে, বিভিন্ন জায়গায় দেখলাম সামান্য কিছু রদবদল হয়েছে, কিন্তু গত 15-16 বছর থেকে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, গুম খুন করেছে, বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করেছে, সাম্প্রতিককালে জুলাই আগস্টে যারা গোলাগুলির সাথে গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছে অথবা গুলির হুকুম দিয়েছে, এমন অনেক অফিসাররা বহাল তবিয়তে আছেন। এই সকল অফিসার থেকে সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনীকে মুক্ত করতে হবে। গোয়েন্দা সংস্থাগুলোতে দেখলাম যে 1 নম্বর পদে কিছু রদবদল হয়েছে, কিন্তু নিচের দিকে সেই আওয়ামী আমলের যে প্রশাসন আছে,
সেই ছাত্রলীগের ক্যাডাররা যারা আছে, যারা কোটায় মানে সিগনেচার দিয়ে দিয়ে আওয়ামী লীগের নেতারা যেখানে চাকরি দিয়েছে, এনএসআইতে শত শত লোক আছে এরকম, এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা না যায়, এই সরকার শান্তিমতো কাজ করতে পারবে না। দ্বিতীয় চ্যালেঞ্জ আমরা ইতিমধ্যে দেখলাম, সেটা হচ্ছে সংখ্যালঘুদের ব্যানারে আওয়ামী লীগ নতুন করে আবার সংগঠিত হবার চেষ্টা করছে এবং দেশে বিদেশে ভারতের গণমাধ্যমে এবং ভারতীয়রা বিভিন্ন ফেক আইডি দিয়ে প্রচুর মাত্রায় ফেক ইনফরমেশন, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ছড়াচ্ছে, যেগুলোর মধ্য দিয়ে সারা পৃথিবীকে বলার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুরা খুব খারাপ অবস্থায় আছে, অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে এবং তাদের কোনো অধিকার নাই। তো দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে এই যে সংখ্যালঘু কার্ড খেলতেছে দিল্লি এবং বাংলাদেশের হিন্দুত্ববাদী কিছু সংগঠনগুলো, ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো, আরএসএস, বিজেপি থেকে শুরু করে যারা, তাদের কাউন্টার প্রপাগান্ডা করা দরকার। বাংলাদেশের হিন্দু নেতাদেরও একটা দায়িত্ব আছে, হিন্দু সম্প্রদায়ের, যে তারা আওয়ামী লীগের দালালি যারা করেছে, আওয়ামী লীগের সাথে মিলে মিশে যারা এই লুটপাটের ভাগিদার ছিল, যারা মাইর খাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ছিল, মাইর খাওয়ার সাথে সাথে হিন্দু হয়ে গেছে, তাদের এই মতলববাদী সাম্প্রদায়িকতাকে এক্সপোজ করতে হবে। যারা জেনুইন হিন্দু নাগরিক আছেন, আমরা জানি যে আপনারা এই আমলে অনেক নির্যাতনের শিকার হয়েছেন, যেগুলো নিয়ে আপনারা প্রতিবাদ করেন নাই, কিন্তু এখন আল্লাহর ওয়াস্তে করেন, এটা আপনার জাতীয় দায়। আপনারা আওয়ামী লীগের এবং দিল্লির দাসত্বে পরিণত হবেন না। তো অন্তর্বর্তীকালীন সরকারের এটা একটা বড় চ্যালেঞ্জ। তৃতীয় বড় চ্যালেঞ্জ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা হচ্ছে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। মূল্যস্ফীতি থেকে শুরু করে যে ক্যাওটিক অবস্থায় ছিল, এই বাস্তবতা থেকে দেশের যে অর্থনীতিকে বাউন্স ব্যাক করানো, আমাদের কৃষিকে প্রণোদনা দেওয়া, আমাদের প্রবাসী ভাই বোনদের যে অবদান সেটা কিভাবে আরো বেশি বাড়ানো যায় সেটার জন্য চেষ্টা করা। প্রবাসী ভাই বোনরা আন্দোলনে শরিক ছিলেন, তারা রেমিটেন্স শাটডাউন করেছেন, তারা এখন দয়া করে দেশে টাকা পাঠান, যাদের বৈধভাবে টাকা পাঠানোর সুযোগ আছে। ব্যাংকিং খাত ধসে পড়েছে, এই খাতগুলোকে রিফর্ম করা দরকার। প্রচুর টাকা লুটপাট হয়েছে, পাচার হয়েছে, সেগুলো ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা দরকার। এই কাজগুলো করে অর্থনীতিকে আবার আগের জায়গায়, প্রচুর বেকারত্ব আছে, প্রচুর চাকরি তৈরি করা দরকার। বিদেশে যাদের এমপ্লয়মেন্টের সুযোগ আছে সরকারকে সেগুলো পুশ করা দরকার লোক পাঠানোর জন্য। অর্থনীতিকে স্থিতিশীল করাটা আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ। তারপরের একটা চ্যালেঞ্জ হচ্ছে এই সরকারকে প্রাতিষ্ঠানিক সংস্কার একটা বড় জায়গা। আমাদের দুর্নীতি দমন কমিশন, আমাদের মানবাধিকার কমিশন, আমাদের নির্বাচন কমিশন, আমাদের প্রেস কাউন্সিল যেটা আছে, এই শুরু করে সচিবালয় থেকে শুরু করে আমলা, পুলিশ, র্যাব, বিজিবি, এই প্রত্যেকটা বাহিনীকে রিফর্ম করে নাগরিক বান্ধব করা দরকার। এই প্রত্যেকটা আমলাতন্ত্রকে রিফর্ম করে নাগরিক বান্ধব করা দরকার। প্রত্যেকটা কমিশনকে রিফর্ম করে নাগরিক বান্ধব করা দরকার। এইটা আর একটা বড় চ্যালেঞ্জের জায়গা। এরপর একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সহযোগিতা এবং সহ মর্মিতার ভিত্তিতে একসাথে এইটাকে, কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। বিরোধী দলের রাজনৈতিক দল যারা আছে তাদের সাথে যেন কোনোভাবে দূরত্ব তৈরি না হয় অন্তর্বর্তীকালীন সরকারের। তাই এই জায়গাগুলোকে কিভাবে কাজ করা যায় এটা আমাদেরকে দেখতে হবে। বিচার বিভাগ আর একটা মানে অরাজকতার একটা জায়গা হয়েছে। উচ্চ আদালত এবং নিম্ন আদালত সবাই মিলে এই 15-16 বছরে যারা জুলুম নির্যাতন করেছেন তারা তাদের টপে আছেন। এই জায়গাটাকে সিরিয়াসলি রিফর্ম করতে হবে। তো এইগুলো হচ্ছে মোদ্দা কথা, হচ্ছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা তারা এই কাজগুলো আস্তে আস্তে হাতে নেবেন।